জিও আর ব্ল্যাকরক কোম্পানি মিলে নিয়ে আসছে ভারতের সবথেকে বড় মিউচুয়াল ফান্ড, সবথেকে সস্তা মিউচুয়াল ফান্ড। এমন মিউচুয়াল ফান্ড যার মধ্যে ইনভেস্টমেন্ট করা কিন্তু খুবই সহজ হবে। আর এমন মিউচুয়াল ফান্ড যাতে আমরা রিটার্নও কিন্তু বাকি মিউচুয়াল ফান্ডের থেকে বেশি পেতে পারি। এমনটা আমি বলছি না, এমনটা বলছে অনেক নিউজ চ্যানেল, এমন অনেক নিউজ আর্টিকেল, আর এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা। তবে আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই রকম কোনো কথা বলবো না, আমরা শুধুমাত্র জানার চেষ্টা করব চারটে প্রশ্ন। প্রথমটা হচ্ছে ব্ল্যাক রক কোম্পানি কি? জিও কোম্পানিকে তো আমরা সবাই জানি, কিন্তু ব্ল্যাক রক কোম্পানি কি এটা সম্পর্কে তো আমাদের জানতে হবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে জিও ব্ল্যাক রক একসাথে মিলে ভারতে মিউচুয়াল ফান্ড লঞ্চ করছে কেন? যে হঠাৎ করে কি জিওর সিমেতে রিচার্জ করা কি বন্ধ হয়ে যাচ্ছে মানুষদের, নাকি হঠাৎ করে মিউচুয়াল ফান্ড আবার কেন স্টার্ট করেছে? তো এটা আমাদের জানতে হবে কিন্তু। ভারতের মানুষদের এটা থেকে কিভাবে লাভ হবে আর কি কি আমরা সুবিধা পেতে পারি। তাই ইনভেস্টমেন্টটা করার আগে আমাদের এটাও তো দেখতে হবে যে আমরা লাভ পাচ্ছি কি পাচ্ছি না। শুধু জিও মিউচুয়াল ফান্ড লঞ্চ করছে, মানুষরা হাইপ তৈরি করছে বলে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে এমনটা কোনো মানে নেই। আমাদের সুবিধা হলেই আমরা ইনভেস্টমেন্টটা করব। তাই এটা আমরা প্রশ্নটাকে উত্তরটা আমরা বার করার চেষ্টা করব। ৪ নম্বর হচ্ছে জিও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা কি আদৌ ঠিক হবে? ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওর মধ্যে একদম ডিটেইলসে জানবো ChatGPT-র সাহায্যে। একদম ঠিক শুনলেন। আমি কোনো রকম বড়, বড় প্রেজেন্টেশন, পিপিটি আমি নিয়ে আসিনি। আমি সিম্পল এই ৪ টে প্রশ্ন ChatGPT তে গিয়ে এন্টার করব। ChatGPT-র সাহায্যে যেহেতু ChatGPT-র কাছে পুরো ইনফরমেশন ডেটা আছে, তাই তার সাহায্যে কিন্তু আমরা ইনফরমেশনটাকে বার করার চেষ্টা করব। ঠিক আছে? তাই আমি সমস্ত কিছু ডাইরেক্ট এখানে নোট করিয়ে রেখেছি। কপি করব, জাস্ট আমি ওখানে গিয়ে পেস্ট করব ChatGPT-তে। একটা জিনিস আমি এখানে অন করে দিচ্ছি, থিংক লঙ্গার। যাতে ChatGPT-কে আমরা একটু ট্রেন করে দিচ্ছি যে তুমি একটু বেশি ভাবো, তারপরে আমাদের অ্যান্সারটা দাও। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে BlackRock কোম্পানি সম্বন্ধে আমাদের বলো। ওকে, একটু হয়তো টাইম নেবে। এবারে এই জিনিসটাকে না আমরা আপনি নিজেও করে দেখতে পারেন। পরিচিতি: BlackRock হলো একটি আমেরিকান বহুজাতিক বিনিয়োগ আ ব্যবস্থা প্রতিষ্ঠান। এটা ১১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ম্যানেজ করে। অ্যাসেট ম্যানেজার। এবারে অ্যাসেট ম্যানেজার হচ্ছে মিউচুয়াল ফান্ড। আপনি যখন কোনো একটা কোম্পানির মিউচুয়াল ফান্ডকে বাই করেন, এবারে ওই কোম্পানির ফান্ড ম্যানেজারটা এটা ঠিক করে যে আপনার ওই পয়সাটাকে কোন জায়গাতে বিনিয়োগ করলে আপনি রিটার্নটা বেশি পাবেন। কোন স্টকের মধ্যে বিনিয়োগ করলে, বা কোথায় এফডি করলে, না কোনো গভর্নমেন্ট স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট করলে, সে তার কাজ হচ্ছে আপনার পয়সাটাকে সর্বাধিক রিটার্ন আনিয়ে দেওয়া। এটা হচ্ছে অ্যাসেট ম্যানেজারের কাজ। আর এই যে BlackRock হচ্ছে এটাই কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। মানে এই কোম্পানিটা ১১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, মানে এত পয়সা ম্যানেজ করছে। আর এটা কিন্তু পৃথিবীর সবথেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। প্রধান কার্যকরম অ্যাসেট ম্যানেজমেন্ট, iShares অর্থাৎ এর একটা ETF-ও আছে। সেটা সম্পর্কে থাক, আমরা পরে সেটা নিয়ে আলোচনা করব। এর কাছে আলাদিন আছে। আলাদিন হচ্ছে এমন একটা টেকনোলজি যার সাহায্যে এটা আগেই বুঝে যাবে যে মার্কেটের মধ্যে কোনো একটা খারাপ সিচুয়েশন আসছে। যেমন কোভিডের টাইমে এটা আগেই প্রেডিকশন করে নিয়েছিল যে কোভিডের টাইমে এই সেক্টরগুলো কিন্তু ডাউন যেতে পারে। তাই সেই সেক্টর থেকে সে অটোমেটিকভাবে ইনভেস্টমেন্টটাকে বার করে নিয়ে এমন সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট করলো যার মধ্যে রিটার্নটা বেশি পাওয়া গেল। এমনটা আমি বলছি না, এমনটা এটা প্রুভ করেছে, এমনটা এটা হয়েছে। সেই ডেটাটা আপনার সাথে আমি শেয়ার করেছি। আলাদিন, ওকে, এর কাছে এটা একটা সবথেকে বড় কিন্তু টেকনোলজি আছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে BlackRock একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অর্থাৎ আপনার পয়সাটাকে সে ম্যানেজ করে। পয়সাটাকে বাড়ানোর দায়িত্বটা এই কোম্পানি। এবারে কোন জায়গাতে লাগিয়ে সেটা বাড়াবে সেটা এর দায়িত্ব। এর কাছে একটা বড় টেকনোলজিও আছে আলাদিন। সেটা কোনো খারাপ সিচুয়েশনে আপনার পয়সাটাকে, যেই সেক্টরটা ডুববে সেই খারাপ সিচুয়েশনের জন্য, সেটা থেকে পয়সা বার করে এমন সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট করে দেবে যেটা সেই সিচুয়েশনে গ্রো করবে। সো এই টেকনোলজিটা কিন্তু এর কাছে আছে। আর এই টেকনোলজি কিন্তু আর কোনো কোম্পানির কাছে নেই। ঠিক আছে? তাহলে এটা ছিল তাহলে ফার্স্ট প্রশ্ন। আপনি আশা করছি বুঝতে পারলেন। এবারে সেকেন্ড প্রশ্ন কি শুনুন, জিও আর BlackRock একসাথে মিলে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ড লঞ্চ করছে কেন? ওকে, তাহলে এই প্রশ্নটাকে আমরা তাহলে করে দিই রিজনের সাহায্যে।
মানে একটু চিন্তা ভাবনা করছি, করার পরেই কিন্তু আমাদের অ্যান্সারটা দেবে। জিও আর ব্ল্যাকরক মিলেমিশে ভারতীয় মিউচুয়াল ফান্ডের বাজারে প্রবেশের কয়েকটি মূল কারণ রয়েছে। বিশ্বমানের বিনিয়োগ দক্ষতা প্লাস ডিজিটাল প্ল্যাটফর্ম। ব্ল্যাকরক এর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে তাহলে আলাদিনটা, যেটা টেকনোলজি আমি একটু আগে আপনাকে বলছিলাম। রিস্ক ম্যানেজমেন্ট অভিজ্ঞতা জিও ফাইন্যান্সিয়ালের ভারতীয় ডিজিটাল অবকাঠামো, যেমন মাইজু অ্যাপ, বৃহৎ গৃহসেবা এর সঙ্গে মিলিয়ে টেক এনেবেলড কস্ট এফিশিয়েন্ট বিনিয়োগের সমাধান তৈরি করা সম্ভব হবে। অর্থাৎ কি হচ্ছে, ব্ল্যাকরকের কাছে তো অ্যাসেট ম্যানেজমেন্ট অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্টের টেকনোলজিটা ওর কাছে আছে, আর জিওর কাছে আছে ডিস্ট্রিবিউশন, মানে জিওর কাছে ভারতীয় জনতার ডেটা আছে। যেমন কত কোটি কোটি মানুষ জিওর সিম ইউজ করছে, মাইজু অ্যাপ ইউজ করছে কোটি কোটি মানুষ, তাহলে জিওর কাছে মানুষদের ডেটা আছে। এবারে কাল তো যদি জিও তার মাইজু অ্যাপের মধ্যে এমন একটা কোনো সেকশন লঞ্চ করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার, যে আপনি মাত্র মাসে 100 টাকা থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন, রিটার্নটা আপনি বাকিদের থেকে বেশি পাবে, প্লাস এর মধ্যে যে এক্সপেন্স রেশিওটা থাকে, মানে যে এক্সপেন্স রেশিওটা অর্থাৎ যেই ফান্ড ম্যানেজার কোম্পানিটা আপনার ফান্ডটাকে ম্যানেজ করছে, তারও তো কিছু চার্জেস আছে। মানে আপনার পয়সাটাকে সে তো আর বিনামূল্যে বাড়িয়ে দেবে না, তারা তো একটা পার্সেন্টেজ নেবে। হয়তো সেই পার্সেন্টেজটা বাকি মিউচুয়াল ফান্ডের থেকে কম হতে পারে, এমনটা হতে পারে। ঠিক আছে? এবারে ডিজিটাল ফার্স্ট, সেকেন্ড পয়েন্ট আমি বলছি, ডিজিটাল ফার্স্ট কৌশল ও ফাইন্যান্সিয়াল আ ইনস্টিটিউশন। ভারতীয় বিনিয়োগকারীদের কাছে স্বীকৃত ও স্বচ্ছ বিনিয়োগ পণ্য পৌঁছে দেওয়া বিশেষ করে প্রথমবারের মতন ইনভেস্টরদের জন্য ডিজিটাল ফার্স্ট প্ল্যাটফর্ম তৈরি করা এই যুগে অত্যন্ত জরুরি। ওকে, মানে ইনভেস্টমেন্টের জন্য মানুষরা না, সাধারণ মানুষরা অনেক চিন্তা ভাবনা করে যে আমি কিভাবে ইনভেস্টমেন্ট করব, পয়সা ঠিকঠাক জায়গায় লাগছে কি লাগছে না, পয়সা যদি ডুবে যায় কি হবে? তাই তারা অন্যদের উপর নির্ভর হয়ে যায়। যেমন আপনি দেখবেন আপনাদের হয়তো বাড়িতে বা আ মাসির ছেলে, মাসির ছেলে কেউ হতে পারে যে এলআইসি এজেন্ট। সে আপনাকে এসে বলে যে এই স্কিমের মধ্যে বা এখানে ইনভেস্টমেন্ট করো। এতে করলে কি হবে? চার্জেসটা আপনাকে প্রচুর বেশি দিতে হবে। এই সমস্যাটাকে হয়তো জিও দূর করতে পারে। সে এমন আ টেকনোলজির সাহায্যে, মাইজিও অ্যাপের সাহায্যে যেভাবে আপনি হয়তো রিচার্জ করেন, সেইভাবেই হয়তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এমনটা হতে পারে। মানে সবকিছু এরা ইজি করতে চাইছে বিষয়টাকে। বাজার সুযোগ ও বৃদ্ধির সম্ভাবনা, ভারতীয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বর্তমানে 66 ট্রিলিয়ন AUM, মানে 66 ট্রিলিয়ন AUM, মানে আমি হয়তো ৳১,০০,০০০ ইনভেস্টমেন্ট করলাম। আরো ৫ টা মানুষ মিলে হয়তো ১,০০,০০,০০০ ইনভেস্টমেন্ট করল। এমন মিলিয়ে ৬৬ ট্রিলিয়ন আ পয়সা এখনো পর্যন্ত ভারতীয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মধ্যে হয়ে গেছে। আর এটা কিন্তু গ্রো করেছে। উভয় পক্ষে এই দ্রুত বর্ধনশীল বাজারে অংশ নিতে চায়। BlackRock এর জন্য একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাজার, আর ফাইন্যান্সিয়াল এর জন্য ডিস্ট্রিবিউশন, এবং যেটা আমি আপনাকে বলছিলাম ডিস্ট্রিবিউশন কন্ট্রোলটা পুরোপুরি কিন্তু জিওর হাতে আছে। আর BlackRock এর কাছে পুরোপুরি টেকনোলজিটা আছে। ওকে। নিয়ন্ত্রণ অনুমোদন সেবির ইতিমধ্যেই জিও ব্ল্যাকরককে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা শুরু করার ইন প্রিন্সিপাল নড দিয়েছে। ফলে লঞ্চের পথে সকল বাধা সরল হয়েছে। অর্থাৎ মানে এই যে উদ্যোগটা জিও আর ব্ল্যাকরক মিলে নিয়ে আসছে জয়েন্ট ভেঞ্চার, মানে দুটো ভেঞ্চার জয়েন্ট হয়ে যাচ্ছে একসাথে। এটাকে কিন্তু সেবি পারমিশন দিয়ে দিয়েছে। ঠিক আছে? উভয় প্রতিষ্ঠান লাভজনক পার্টনারশিপ। ব্ল্যাকরক প্রোডাক্ট এক্সিলেন্স, গ্লোবাল রিসার্চ ও প্রযুক্তি, মানে এর কাছে প্রোডাক্টটা একদম এক্সিলেন্স আছে। রিস্ক ম্যানেজমেন্ট যেটা আমি আপনাকে বলছিলাম আলাদিন, এটা ব্ল্যাকরকের কাছে আছে। আর জিওর কাছে নেটওয়ার্ক আর ডিস্ট্রিবিউশনটা যেটা আমি আপনাকে বলছিলাম। ওকে। তাহলে আশা করছি আপনি বুঝতে পারছেন যে এর মধ্যে কি আমরা বেনিফিট পেতে পারি। এক্সপেন্স মানে খরচটাও কম হতে পারে। টেকনোলজিটা আমরা এত ভালো পাচ্ছি যে ওয়ার্ল্ডের সবথেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্টের কাছে যে টেকনোলজিটা আছে সেটা আমরা ইউজ করতে পারছি ভারতে বসে। আ তারপর ইনভেস্টমেন্ট করাও কিন্তু খুবই ইজি হচ্ছে। যেমনভাবে হয়তো রিচার্জ আপনি করেন তেমনভাবেই হয়তো আপনি ইনভেস্টমেন্ট পর্যন্ত করতে পারেন। ওকে, এবার থার্ড প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ার মানুষদের এটা থেকে কিভাবে লাভ হবে আর কি সুবিধা আমরা পাবো? তাহলে এই প্রশ্নটা আমরা তাহলে করে নিই। দেখা যাক এটা আমরা কি বুঝতে পারি, কি লাভ আমাদের হতে পারে। লাভ তো আপনি বুঝতে পেরিয়ে গেছেন যে আগের পয়েন্টটাতে লাভ তো ওইগুলোই তো লাভ না?
দেখি এবারে এই প্রশ্নটাতে স্পেসিফিকভাবে কি বলতে চাইছে। গ্লোবাল ইনভেস্টমেন্ট আ এক্সপার্টিস। ওকে। মানে BlackRock এর কাছে যে বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট হিসেবে বিখ্যাত এই কোম্পানিটা, এর কাছে রিস্ক ম্যানেজমেন্ট, ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজি, মানে এর কাছে পুরো ডেটা আছে। কোন সময়ে, কোন খারাপ সময় বা ভালো সময়, কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করতে হবে, পুরোপুরি ডেটা আছে। যেটা আলাদিন, যেটা নাম এটার নিচ্ছে। এই অভিজ্ঞতা ভারতীয় ফান্ড পোর্টফোলিও রিটার্ন ও ভলাটিলিটি নিয়ন্ত্রণে সাহায্য করবে। ওকে, যেটা আমরা বুঝলাম। ডিজিটাল ফার্স্ট অনবোর্ডিং, মানে জিওর মাইজিও অ্যাপ, যেটা আমি আপনাকে বলছিলাম, মাইজিও অ্যাপের সাহায্যে আপনি খুব ইজিভাবে পেপারলেস কেওয়াইসি, মানে হয়তো আপনার খুব একটা ডকুমেন্টেশন আপনাকে দিতে হবে না, খুব ইজিভাবে আপনারা করতে পারবেন। খরচ, কম খরচে বিনিয়োগ, যেটা আমি আপনাকে বলছিলাম যে আপনার হয়তো এক্সপেন্স রেশিওটা দেখুন, এখানে এক্সপেন্স রেশিওটা কম থাকবে। হয়তো এক্সপেন্স রেশিও বাকি অনেক মিউচুয়াল ফান্ডের আছে 0.5 থেকে 2% পর্যন্ত এক্সপেন্স রেশিও থাকে। মানে যদি আপনি ৳১,০০,০০০ ইনভেস্টমেন্ট করেন, তাহলে 2% কত হচ্ছে? ৳২,০০০। এই ৳২,০০০ ওই কোম্পানিটাকে আপনাকে পে করতে হবে। এই কোম্পানির সেটা চার্জেস। আপনার পয়সাটাকে সে ম্যানেজ করে বাড়িয়ে দিচ্ছে এটা। এইটা হয়তো জিও 0.5 থেকে হয়তো কম হতে পারে, 0.2 হতে পারে। মানে ৳১,০০,০০০ ইনভেস্টমেন্টে ৳২০০ চার্জেস। তাহলে কম্পিটিশনটা কিন্তু পুরোপুরি কিন্তু কিল করে দিচ্ছে জিও। এত বড় আ এত হাই টেকনোলজিও নিয়ে আসছে, তার পাশাপাশি খরচটাও কম, রিটার্নটা বেশি হতে পারে কারণ রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু এদের কাছে আছে। তাই সেই কারণে কিন্তু বেনিফিটটা আমাদের হতে পারে। এখনো পর্যন্ত এই সিনারিও, বাকিটা যখন আসবে তখনই আমরা বুঝতে পারব। স্বচ্ছতা ও উন্নত অ্যানালিটিক্স। আলাদিন প্ল্যাটফর্মের মাধ্যমে পোর্টফোলিও রিস্ক বিশ্লেষণ, স্ট্র্যাটেজিক আ রিব্যালেন্সিং এবং ইনভেস্টমেন্ট ইনসাইট সরবরাহ করা হবে। সবটাই রিয়েল টাইমে। অর্থাৎ আলাদিন যে টেকনোলজিটা আছে, সেটা আপনার পোর্টফোলিওটাকে পুরোপুরি বিশ্লেষণ করে রিয়েল টাইমে, মানে কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করলে সবথেকে বেটার হবে সেটা আপনি হয়তো দেখতে পাবেন। যে আমার পয়সাটা এইখানেতে স্কোরটা আমার বেশি আসছে, এই সেক্টরেতে। হয়তো আইটি সেক্টরেতে স্কোর ১০ আসছে। আবার হয়তো এফএমসিজি সেক্টরে হয়তো আপনার স্কোর ৫ আসছে। তখন হয়তো এই আলাদিন টেকনোলজিতে অটোমেটিক আপনার ইনভেস্টমেন্টটাকে শিফট করে দেবে আইটি সেক্টরেতে। এটাতে করার ফলে আপনার রিটার্নটা আপনি বেশি পাবেন। তো এমনটাই চিন্তাভাবনা আমি দেখতে পাচ্ছি, যেটা আমি ডেটা আপনার সাথে আমি দেখতে পাচ্ছি। এবার বাকিটা যখন আসবে, যখন লঞ্চ হবে, যখন আমরা একটু এক্সপেরিয়েন্স পাবো, হয়তো ৬ মাস ১ বছর পর কিন্তু আমরা পুরো বিষয়টাকে আমরা বুঝতে পারবো। বিশেষ করে যখন কিছু খারাপ কন্ডিশন আসবে। খারাপ কন্ডিশনে করোনার টাইমে এটা অলরেডি কিন্তু ভালো পারফর্ম করেছে। এর ডেটাও আছে। ওকে। বহুমুখী প্রোডাক্ট পরিসর। শুধু ইকুইটি নয়, বরং লিকুইড ফান্ড, মানি মার্কেট ফান্ড সহ বিভিন্ন ডেট স্কিম মাধ্যমে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন সম্ভব হবে। মানে যেমনটা আমি আপনাকে বলছিলাম, শুধুমাত্র স্টকেতে ইনভেস্টমেন্ট নয়, ডেট ফান্ড, অর্থাৎ যেটা আ গভর্নমেন্টের যে স্কিমগুলো থাকবে তার মধ্যেও ইনভেস্টমেন্ট হবে, মানি মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট হবে, কিছু লিকুইড ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট হতে পারে। অর্থাৎ আপনার পোর্টফোলিওটা পুরোপুরি কিন্তু ডাইভার্সিফাই হয়ে যাবে। রিস্কটা কিন্তু খুবই কমে যায় যখন আমরা আমাদের পয়সাকে ডাইভার্সিফাই করে দিই। মানে কিছু পয়সা ৳১,০০,০০০ আপনার কাছে আছে। যদি আপনি পুরোপুরি সেটাকে স্টকে লাগিয়ে দেন আর যদি বাই চান্স ডুবে যায়, তাহলে আপনি কি করবেন? সেই কারণে আপনাকে প্ল্যানিং করতে হবে যে ৳১,০০,০০০ এর মধ্যে আমি ৳২০,০০০ গোল্ডে ইনভেস্টমেন্ট করব, ৳২০,০০০ আমি গভর্নমেন্ট স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট করব, ৳২০,০০০ আমি স্টক কিনবো, ৳২০,০০০ আমি আ রুপো কিনে রাখবো। তো এইভাবে ডাইভার্সিফাই করলে কি হবে? আপনার রিস্কটা প্রচুর মিনিমাইজ হয়ে যায়। রিস্ক পুশটা আপনার কমে যাবে। এবারে এই জিনিসটা কিন্তু আপনার এজের উপরে ডিপেন্ড করছে। এবারে যদি আপনার এজ হয় ২০-২২ বছর, তাহলে আপনি একটু রিস্ক বেশি নিতে পারেন। হয়তো আপনি স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করে লং টাইমেতে আপনার রিটার্নটা আপনি বেশি পাবেন। সেখানে যদি আপনার বয়স হয়ে যায় ৫০ বছর, তখন কিন্তু আপনি এতটা কিন্তু রিস্ক নিতে পারবেন না। তখন আপনাকে একটু সেফ চলতে হবে। আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতে হবে। তো এই সব অপশনগুলো আশা করছি এদের কাছে আসবে। আ এই টেকনোলজির মাধ্যমে আমরা পাবো যে আপনার এজ, আপনার রিস্কের ক্যাপাসিটি, এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু টেকনোলজির মধ্যে পুট করতে হবে। তবেই কিন্তু সে আমাদের পোর্টফোলিওটা কিন্তু ডাইভার্সিফাই করার চেষ্টা করবে। ওকে? তাহলে এই ইনফরমেশনগুলো আপনি কিন্তু একদম ঠিক ফিল করবেন। আমি আপনাকে দেখাবোই পরে যখন এটা লঞ্চ হবে,
এখন যতটা আমি বুঝতে পারছি ততটা আমি আপনাকে বোঝাচ্ছি। এবারে লাস্ট প্রশ্ন হচ্ছে, জিও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা কি ঠিক হবে? রিজন সমেত আমরা এটাকে বুঝে নিই। জিও ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ঠিক হবে কিনা তা অনেকটাই আপনার ব্যক্তিগত পরিস্থিতি ও লক্ষ্য প্রেক্ষাপটের উপর নির্ভর করে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দিলাম যা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে পারে। বিনিয়োগ লক্ষ্য ও সময়কাল। সময়কাল এটা আবার কি? সময়সীমা হতে পারে। যদি আপনি মাঝে মধ্যে বা দীর্ঘমেয়াদী ৩ থেকে ৫ বছর বা তার বেশি ছোট থেকে মাঝারি রিটার্ন চান, তাহলে ইকুইটি বা ব্যালেন্স স্কিম বিবেচনা করুন। অর্থাৎ এটাও আমাদের কিন্তু বিবেচনা করতে হবে। আশা করছি, বা হয়তো কিছু এমনও সিস্টেম বেরিয়ে যেতে পারে, যেটা আমাদের এত কিছু মাথা ঘামাতে হবে না। শর্ট টার্ম লিকুইডিটি বা এমার্জেন্সি ফান্ডের জন্য লিকুইড বা মানি মার্কেট ফান্ডগুলো বেশি রিটার্ন তুলনামূলক কম হবে। হ্যাঁ, ঠিকই ব্যাপার। যখন আপনি শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করবেন, তখন অবভিয়াসলি আপনার রিটার্নটা একটু কম পাবেন লং টার্মের কম্প্যারিজনে। ওকে, ঝুঁকি গ্রহণের সামর্থ্য। উচ্চ ঝুঁকি, উচ্চ রিটার্ন চান, ইকুইটি ফোকাস ফান্ড বেছে নিতে পারেন। তবে এখানে বাজারে ওঠানামা সাহসসহ হতে হবে। মানে একই কথা, যখন আপনি রিটার্নটা বেশি চান তাহলে আপনাকে ইকুইটি অর্থাৎ আপনাকে স্টকের মধ্যে ইনভেস্টমেন্টটা করতে হবে। তখন ওই আপনি যদি সোনা বা রূপোতে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনি বেশি রিটার্ন পাবেন না। ঠিক আছে? সেই কারণে আপনাকে সময়সীমাটাও বাড়াতে হবে, রিস্কটাকেও বাড়াতে হবে। তাহলে কিন্তু রিটার্নটা আপনি লং টাইমে পাবেন। এবারে যদি আপনি চান আমি রিস্কটা বেশি নেবো, সময়টা আমি কম দেবো, ৬ মাস রাখবো, তখন হয়তো আপনি ডুবে যাবেন। আমার সাথে এমন হয়েছে। আমি ভেবেছিলাম যে কিছু সময় সাময়িক টাইমের জন্য ইনভেস্টমেন্ট করব কিছু স্টকের মধ্যে। ইনভেস্টমেন্ট করলাম, কিছু টাইম পর মার্কেট ক্র্যাশ হয়ে গেল। পয়সা আমার ঝুলে গেল। আমি সেল করিনি। মার্কেট এখন গ্রো হতে তখন আমি সেল করলাম। তাই যদি সেই সময় যদি এমার্জেন্সি থাকতো তখন তো আমি পয়সা তুলতেই হতো লসেতে। তাই সেই কারণে আপনাকে এই পুরো জিনিসটাকে বুঝেই কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হবে। কোন জায়গায় করলে ভালো হবে সেটা আপনাকে ঠিকঠাক বিবেচনা করতে হবে। এক্সপেন্স রেশিও খরচ। অবভিয়াসলি এক্সপেন্স রেশিওটা কম হতে পারে। আর যেটা এখানেও লেখা আছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। জিও ব্ল্যাকরক স্কিম ছাড়াও আপনার মোট বিনিয়োগের বিভিন্ন অ্যাসেট, ইকুইটি, ডেট, গোল্ড বিভিন্ন ম্যানেজার ফান্ডে ছড়িয়ে দিন। ওকে। পুরো টাকা এক স্কিমে ঢেলে দেওয়া ঝুঁকিপূর্ণ, যেটা আমি আপনাকে বললাম। টেক এনেবল সুবিধা বা মাইজিও অ্যাপের মাধ্যমে পেপারলেস অনবোর্ডিং, রিয়েল টাইম ট্র্যাকিং, স্বয়ংক্রিয় এসআইপি সেটআপ ইত্যাদি সুবিধা পাবেন। নিজে ম্যানুয়ালি ট্র্যাক করতে ঝামেলা কমবে। যেমনটা আলাদিন আছে আপনার কাছে, ব্ল্যাক রকেট। তো টেকনোলজি এত আছে যে গেলে আমরা কেন মাথা ঘামাবো? যদি টেকনোলজি যদি আমাদের কাছে না থাকতো তাহলে মাথা ঘামানোর একটা সেন্স আছে। এত বড় টেকনোলজির সাথে এরা জয়েন্ট হচ্ছে, তাহলে আমরা মাথা কেন ঘামাতে যাব? ঠিক আছে? তবে আপনাকে আপনার ব্যক্তিগত আপনার পরিস্থিতির অ্যাকর্ডিং চলতে হবে। এমার্জেন্সি ফান্ড আছে কতটা সেটা বিবেচনা করে কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। পরামর্শ গ্রহণ নির্দিষ্ট বিনিয়োগের আগে সেবি অনুমোদিত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করুন। এটা একটা সেফ সাইট। এটা বলে কেউ ঝুঁকি নিতে চায় না। হয়তো আমিও আপনাকে বলব যে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন আমার কথা শুনে ইনভেস্টমেন্ট করবেন না। সেবি রেজিস্টার এমন কোনো ব্যক্তির কাছে গিয়ে আপনি পরামর্শ নেবেন। বা যদি আপনার কাছে এমনটা না থাকে তাহলে আপনি যেতে পারেন আপনার নিকটবর্তী কোনো ব্যাংকে। সেখানে ইনভেস্টমেন্ট ব্যাংকার থাকে। সে আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পারে। তার কাছে একটা দক্ষতা আছে এই বিষয়ে। আমাদের কাছেও দক্ষতা আছে। ধীরে, ধীরে তো আমরাও শিখছি, দক্ষতা তো বাড়ছে। তার কাছে একটা সার্টিফাইড দক্ষতা আছে। সে পড়াশোনা করে সেটাকে অর্জন করেছে। আমরা হয়তো এতটা পড়াশোনা করিনি। তবে আমরা এতটা শিখে কিন্তু এক্সপেরিয়েন্সটা আমাদেরও বাড়ছে। ঠিক আছে? তাহলে আশা করছি এই পুরো জিনিসটা কিন্তু আমাদের পক্ষে থাকতে পারে। কারণ বাজারে তো অনেক মিউচুয়াল ফান্ড আছে, যার এক্সপেন্স রেশিওটা অনেক বেশি। রিটার্নটা ঝুঁকি অনুযায়ী বেশি কম হতেই পারে। তবে আশা করছি এক্সপেন্স রেশিওটা কিন্তু জিওর একটু কমই হতে পারে। এটা আমার ইসের মতন বিবেচনা। অর্থাৎ যে কোম্পানিটা অ্যাসেট ম্যানেজমেন্টে আমাদের দিতে হতো ফান্ড ম্যানেজমেন্ট করার জন্য, সেটা হয়তো আমাদের একটু কম পে করতে হবে। এটা আমার ধারণা। বাকি জিওর কাছে সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঘরে, ঘরে জিওর সিম আছে। প্রায় ঘরে, ঘরে জিওর সিম আছে। প্রায় সবার কাছে মাই জিও অ্যাপ আছে। সে অ্যাপের সাহায্যে খুবই কম পয়সা বিনিয়োগ করে কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। হয়তো এমনও হতে পারে যে দিনে ৳১০ দিয়ে এসআইপি স্টার্ট হতে পারে। মানে মাসে ৳৩০০ দিয়ে। তবে এমন নয় যে আ এর থেকেও কম হতে পারে না। হয়তো দিনে ৳৫ তেও হতে পারে। মানে এরা না, মেইন টার্গেট এদের হচ্ছে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসদের, যাদের সংখ্যাটা প্রচুর বেশি ভারতে।
যারা একদম টপ লেভেলে প্রচুর ইনকাম যারা করছে তাদের সংখ্যাটা কম আসে। তাই এদের না একদম নিচের স্তরের মানুষদের বেশি টার্গেট এদের থাকবে। তাই ৳৫ তে ইনভেস্টমেন্ট সবাই তো করতে পারবে দিনে। হয়তো তাদেরই টার্গেট এরা করবে। তাহলে দেখা যাক পরবর্তী টাইমে যে আপডেট আসবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার তো করবই। বাকি আমি যদি ইনভেস্টমেন্ট করি সেটা কিভাবে প্রসেসটা করতে হয় ইনভেস্টমেন্টের সেটাও আমি আপনাকে বলব। কারণ যেহেতু সেবি এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে তাহলে আজ নয় কাল এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু লঞ্চ হবে। যখন আসবে তখন আমি আপনাকে আরো ডিটেইলস প্রোভাইড করে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিও থেকে আপনি একটু ভ্যালু লেগে থাকে আপনার তাহলে লাইক অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনি নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দেবেন।